আসসালামু আলাইকুম। আজ 12ই নভেম্বর 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই সনদ নিয়ে ডক্টর ইউনূসের কঠোর সিদ্ধান্ত, বিএনপিতে উদ্বেগ। স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের সমর্থকরা প্রার্থী হচ্ছে, অভিযোগ রাশেদের। আফগানিস্তানে আবারও হামলা চালাতে পারে পাকিস্তান। এবার বিস্তারিত। গণভোটের বিষয়ে দলগুলোর মধ্যে এখন অগ্নিগর্ভ অবস্থা। বিএনপি নির্বাচনের আগে গণভোট চায় না। অন্যদিকে জামাত, ইসলামী আন্দোলন সহ 8টি দল নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দাবিতে যৌথ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার এই 8 দলের সমাবেশ থেকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো ভোট হবে না। গণভোটের আগে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না। দলগুলোর এই বিপরীত অবস্থানের মধ্যে এ বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল দেখা দিয়েছে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তে দলগুলোর সায় না দিলে নির্বাচন ঘিরে নতুন কোনো অনিশ্চয়তা তৈরি হয় কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকেই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্র জানিয়েছে। সূত্র বলছে, 15ই নভেম্বরের মধ্যে সরকার সনদের বাস্তবায়ন আদেশ জারি করতে পারে। দলগুলোর প্রত্যাশা, কিছুটা সমন্বয়েরও চেষ্টা করা হচ্ছে। সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একই দিনে করা সহ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টিও বিবেচনায় রাখছে সরকার। তবে সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কৌতূহল ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এবার আর রাজনৈতিক দলগুলোর মুখের দিকে তাকিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। ফলে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মধ্যে এই শঙ্কা ছড়িয়েছে যে তাদেরকে তোয়াক্কা না করেই হয়তো সিদ্ধান্ত নেবে সরকার। আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, এবার গণভোটে কয়েকটি ভোট দেওয়ার বিধান থাকবে। বিএনপি যে বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে সেগুলোর উপরও ভোট নেওয়া হবে। ফলে বিষয়টি নিয়ে বিএনপির ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বৈত দায়িত্বে স্বার্থের সংঘাত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নিরপেক্ষ আচরণের আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা আশা করি সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা জাতিতে বিভাজন বা অনৈক্য সৃষ্টি করবে। তিনি বলেন, এখানে স্পষ্ট স্বার্থের সংঘাত রয়েছে। এই সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। আমরা রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করছি, ভোটে অংশ নিচ্ছি, জনগণকে উদ্বুদ্ধ করছি। কিন্তু একই সঙ্গে সরকার প্রধান ও ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে ডক্টর ইউনূস যে সুপারিশগুলো দিয়েছেন সেগুলো জুলাই জাতীয় সনদের চেতনা থেকে অনেকটাই সরে গেছে। সালাহ উদ্দিন দাবি করেন, গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়ে ঐকমত্য কমিশনে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে সেটি জাতীয় সনদ হিসেবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ তা বাস্তবায়ন করবে। এই অবস্থান থেকে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন না। বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও অরাজক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। ক্ষমতার কি লোভ, 1 লাখ বেলুন নাকি বাসে আগুন শিরোনামের ওই পোস্টে সোহেল তাজ লিখেন, গণহত্যা, গুম খুন করে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে দুর্নীতি, লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে, নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে। তিনি আরও লিখেছেন, আমার আশ্চর্য লাগে যখন চিন্তা করি যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কিভাবে সমর্থন করে। এর মানে একটাই, এরাই ছিল সুবিধাভোগী, আর এখন এরই পরিণতি হিসেবে খেসারত দিতে হবে নিরীহ নিরপরাধ নেতাকর্মীদের। সব বিষয়ে ঐকমত্য না থাকলেও কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মুশফিকুল ফজল আনসারি লিখেছেন, মনে পড়ছে নিউ ইয়র্ক টাইমসে মাত্র 2 বছর আগে প্রকাশিত সেই মর্মস্পর্শী প্রতিবেদন, বাংলাদেশে নীরবে গণতন্ত্রকে পিষে ফেলা বিচারাধীন লাখো মানুষ। তিনি লেখেন, প্রতিবেদনটিতে উঠে এসেছিল কিভাবে দেশের প্রধান বিরোধী দলের নেতারা হাজারো মামলার বোঝা বয়ে কোর্টের বারান্দায় রাত্রি যাপন করছিলেন,
কিভাবে নির্বাচন সামনে রেখে গোটা বিরোধী শিবিরকে পক্ষাঘাতে পরিণত করা হচ্ছিল। তিনি আরো লেখেন, দেশ চালানোর আকাঙ্ক্ষা অপরাধ নয়, বরং থাকা উচিত, কিন্তু তা অতীতের নির্মম অভিজ্ঞতা আর নেতাকর্মীদের ত্যাগ ভুলে নয়। এখনো এক ভয়ঙ্কর দানব পেছনে তাড়া করে বেড়াচ্ছে, সুযোগ পেলেই ছোবল দিতে প্রস্তুত। এই দানবের বিরুদ্ধে এই দেশেই আমরা দেখেছি ইস্পাত কঠিন ঐক্য। রাস্তায়, কারাগারে, মঞ্চে, বক্তৃতা, বিবৃতিতে সবাই একে অপরের দুঃখ ভাগ করেছেন, একই স্টেজ শেয়ার করেছেন, গণমানুষের জমায়েতে মাইক্রোফোন তুলে দিয়েছেন। ধানের শীষ একসময়ে হয়ে উঠেছিল সার্বজনীন প্রতীক। বাংলাদেশের রাষ্ট্রদূত লেখেন, একবার অন্তত ভাবুন সেই গুম খুনের ভয়াবহ সময়, ফাঁসির মঞ্চে নেতাদের নির্মম প্রাণ বিসর্জন, ছাত্র জনতার বুক পেতে গুলির মুখে দাঁড়ানো সেই সাহস, যে নেতৃত্বের মাধ্যমে ঐক্য গড়ে তুলে বিগত ১.৫ দশক শেখ হাসিনা বিরোধী আন্দোলনে লড়েছেন, সেই ঐক্য কিংবা নেতৃত্ব কেন দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে না? তিনি লেখেন, তবে অবশ্যই প্রধান রাজনৈতিক দলকে দেশের অভিভাবকত্ব লাভের আগে রাজনৈতিক অভিভাবকত্ব গ্রহণে আগের মতোই পারস্পরিক সমঝোতা অটুট রাখা জরুরি। সব বিষয়ে ঐক্যমত্য না থাকলেও কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্য অত্যাবশ্যক। যারা ভাবতে পারেন তারা ভাবুন, নিজেদের এবং দেশের মানুষের ভবিষ্যৎ যেন আবার অন্ধকারে নিমজ্জিত না হয়। এই মুহূর্তে জাতীয় পার্টি দল সংগঠনের দক্ষতা এবং ভোট বাড়ানোর দিকে নজর দিচ্ছে। জোটের জন্য কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি, আবার কারো কাছ থেকে প্রস্তাব প্রত্যাখ্যানও হয়নি। রাজনীতিতে শেষ বলে কিছুই নেই, যে কারো সঙ্গেই জোট হতে পারে। চ্যানেল 24-কে দেয়া এক সাক্ষাৎকারে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি এসব কথা বলেন। তিনি বলেন, 2014 সালের নির্বাচনে জাতীয় পার্টির বড় একটি অংশ নির্বাচন করেনি। 2024 সালের আন্দোলনে জাতীয় পার্টি প্রথম থেকেই সক্রিয় অংশ নেয়। এছাড়া আন্দোলনে 2 জন মারাও গেছেন। জাতীয় পার্টিকে দোসর বলে ভোট থেকে সরিয়ে দেওয়ার পেছনে জটিল কুটিল নির্বাচনী অঙ্ক কাজ করছে। শামীম হায়দার বলেন, বাংলাদেশের মূলত প্রধান দল 4টি: বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামী। বাকি দলের অনেকেরই ভোট আছে, কিন্তু নতুন দলগুলো, বিশেষ করে গণ অধিকার পরিষদ বা এনসিপি, এরা জাতীয় পর্যায়ে দল হতে পারেনি, ফলে ভোট ব্যাংকে গুরুত্বপূর্ণ অংশ হতে পারেনি। শামীম হায়দার বলেন, মূলত বিএনপিকে চেপে ধরার জন্য, বিএনপিকে শ্বাসরুদ্ধ করার জন্য তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় বা ভোটে আনতে চায় না। কেউ ভোট করতে পারবে না, এটি বলা সর্বোচ্চ পর্যায়ের স্বৈরাচারী মন্তব্য। আওয়ামী লীগও এমন একটি প্রেক্ষাপট তৈরি করেছিল তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে, যেখানে অনেক দল ভোটে অংশ নেয়নি। তবে আওয়ামী লীগ জামাত ছাড়া কোনো দলকে নিষিদ্ধ করেনি, কাউকে ভোটে আসতে বাধা দেয়নি, কিন্তু পরিবেশ তৈরি করেছিল। কিন্তু এখন পেশি শক্তি দেখিয়ে বলা হচ্ছে অমুককে ভোটে আনতে দেয়া যাবে না। আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা এমন প্রশ্নে শামীম হায়দার পাটোয়ারি জানান, নির্বাচনে অংশ নেওয়া অনেক কিছুর উপর নির্ভর করবে। প্রশাসন এখন জামায়াত, বিএনপি, এনসিপি হয়ে আছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও জামায়াত, বিএনপি, এনসিপি হয়ে আছে। বাকি দলগুলো ভোট করবে কিভাবে? আওয়ামী লীগের পদবীধারী 2024 সালের ডামি নির্বাচনে আওয়ামী লীগের যারা স্বতন্ত্রভাবেও অংশ নিয়েছে, তারা যেন কোনো পরিচয়ই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে, সেই দাবিতে প্রধান নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। এই সময় দলের নেতারা বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নষ্ট করার পায়তারা করবে। চিঠিতে রাশেদ খান বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে তা বানচালের চক্রান্ত তত বাড়বে। এরই অংশ হিসেবে আধিপত্যবাদী শক্তি ও শেখ হাসিনার নির্দেশনায় 2024 সালের ডামি স্বতন্ত্র এমপি কিংবা আওয়ামী লীগের পদবিতে থাকা নেতা, দোসর, অর্থ যোগানদাতা ও 2024-এর ডামি নির্বাচনে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয়, বরং নির্বাচনের আগে ও নির্বাচনের দিন অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচালের মাধ্যমে আরেকটি 1-11 সৃষ্টি করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। তিনি আরো বলেন, যেহেতু আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচন উপলক্ষে গণসংযোগ করা ইত্যাদিও সাংগঠনিক কার্যক্রমের অংশ। সুতরাং গণহত্যার বিচার শেষ হওয়ার পূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ ও কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করার সুযোগ নেই, বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ পেলে নির্বাচন কমিশনের হাত ধরেই আওয়ামী লীগ পুনর্বাসিত ও পালিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণার নামে রাজপথে সক্রিয় হয়ে অরাজকতা সৃষ্টি করার সুযোগ পাবে। এক্ষেত্রে জনরোষে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা
জনগণের প্রতিরোধের মুখে পড়লে নির্বাচনের পরিবেশও অশান্ত হয়ে উঠবে, যার দায় নির্বাচন কমিশনের ওপর বর্তাবে। এছাড়া বিগত 16 বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে অর্থ উপার্জন করেছেন, তাদের অবৈধ টাকার কোনো অভাব নেই। সুতরাং পদবিতে থাকা আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেলে অর্থের ছড়াছড়ি ও পেশি শক্তির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারেন। এক্ষেত্রে নির্বাচন অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পান, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করার অনুরোধ করা হয়। শেষে জাতীয় পার্টি 14 দল সহ যারা 2024 সালের ডামি নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল, তাদেরকে নির্বাচন কমিশন থেকে কোনো সংলাপে না ডাকার অনুরোধ জানান তিনি। বাংলাদেশের মাটি ব্যবহার করে দিল্লিতে বোমা হামলা চালানো হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় সংবাদ মাধ্যমের অভিযোগ প্রত্যাখ্যান করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্করি তৈয়বার প্রধান হাফিজ সাইদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করেছেন। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি বিশ্বাস করার মতো কোনো কারণ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবে, কিন্তু এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো সেন্সিবল লোক এটা বিশ্বাস করবে না। এর আগে সোমবার দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত 8 জনের মৃত্যু ও আরও অনেক মানুষ আহত হওয়ার খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিস্ফোরণের পর পুরো ভারতে সতর্কতা জারি করা হয়েছে। হামলার পর গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্করি তৈয়বার প্রধান হাফিজ সাইদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা অনেক সময় ছোট ছোট কাজ করি না, কারণ ছোট কাজ করতে গেলে নিজেকে ছোট মনে হয়। একটা উদাহরণ দিচ্ছি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ছাত্রাবস্থায় তিনি রুটি বিক্রি করে তার শিক্ষার খরচ চালাতেন। তাহলে দেখুন, তিনি রুটি বিক্রি করেছেন এক সময়, আর আজকে তিনি তুরস্কের মতো রাষ্ট্রে 20 বছর ধরে প্রেসিডেন্ট। সুতরাং ছোট কাজে কখনোই নিজেকে ছোট মনে করবেন না, বরং ছোট কাজ থেকে শিক্ষা নেবেন, যাতে বড় কাজ করতে গেলে আপনার পথ নির্বিঘ্ন হয়। আজ থেকেই শুরু করুন না। পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। প্রত্যেকটি কাজেই যদি আপনি মনোযোগ দিতে পারেন, অনুপুঙ্খ বা সুচারুভাবে সম্পাদন করতে পারেন, তাহলে অবশ্যই এর একটি মূল্য আছে। আর কথায় তো আছেই, কাজ কখনো কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। আফগানিস্তানে আবারও হামলা চালাতে পারে পাকিস্তান। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। তিনি আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে তারা। জিও নিউজের খবরে বলা হয়, গত 2 দিনে পাকিস্তানে 2টি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে, আরেকটি রাজধানী ইসলামাবাদে। এই ঘটনায় দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশটিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরে জিও নিউজের আজ শাহজেব খানজাদাকে সাথ অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, এই হামলাগুলোর পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি আফগান তালেবান সরকারের হামলার নিন্দাকে অবিশ্বাসযোগ্য বলে প্রত্যাখ্যান করেন। আসিফ বলেন, তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে। পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ভারত বা আফগানিস্তান কেউই যদি দুঃসাহস দেখায়, পাকিস্তান সমান জবাব দেবে। তিনি আরও বলেন, পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না, তবে আমাদের ওপর কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 12 জন নিহত এবং 30 জনের বেশি আহত হয়েছেন। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press।
youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।